মোদি কল্পনাও করেনি পাকিস্তান বাংলাদেশ এমন কিছু করবে। এবার মোদির ভারতকে ভেঙে খান খান করে 100 দেশে পরিণত করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকায় কি তৈরি হচ্ছে নতুন সামরিক জোটের সমীকরণ? বাংলাদেশের আকাশে কি উঠতে চলেছে পাকিস্তানের যুদ্ধ বিমান, তুরস্কের ড্রোন, পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান, আর প্রতিরক্ষায় হাজার হাজার কোটি টাকার মেগা বাজেট। সব মিলিয়ে ভারতের পূর্ব সীমান্তে কি বদলে যাচ্ছে ভূ রাজনীতির খেলা? এই ভারতের সাথে খেলতে মাঠে আসছেন লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের মাস্টার স্ট্রোক। উই আর লুকিং ফর শত্রুজ। এক সময়ের এই ডায়লগ শুনে যারা তাচ্ছিল্যের হাসি হেসেছিল, আজ তাদেরই গলা শুকিয়ে কাঠ। বিশেষ করে দিল্লির সাউথ ব্লক আর পশ্চিমবঙ্গের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাতের ঘুম তো আক্ষরিক অর্থে হারাম হয়ে গেছে। এদেশে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ কালিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনার মুখে জাস্ট থু, ওনাকে দেখলেই তো আমার মনে হয় যে নেশাখোর একটা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের এই ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। একটা ভিডিও দেখাই, তারপর মন্তব্য করি। দেখেন, এই যে ভিডিওটা দেখালাম, আজকে সোশ্যাল মিডিয়াতে গত 2 দিন থেকে এটা দেখতে পাচ্ছি। সীমান্তে বিএসএফ এর অবৈধ খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিল বিজেপি। অবৈধ মানে 150 গজের বাইরে ভারতীয় সীমান্তের মধ্যে যদি তারা কাজ করে অনুমতির ব্যাপার নেই, কিন্তু 150 গজের মধ্যে যদি ঢোকে, সেটা দুই পক্ষের যে কোনো একটা পক্ষ, বিজিবি অথবা বিএসএফ, তাহলে এটা ফ্ল্যাগ মিটিং হবে, দুই পক্ষের আলোচনা করে এটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখানে দেখেন, ওই যে শুভেন্দু অধিকারী এখন বলছে কাঁটাতারের বেড়া দিয়ে দাও এবং 45 দিনের মধ্যে জমি বরাদ্দ তারা দেবে। তো এখন সমানে তারা শুরু করছে তৎপরতা। সেটা আর এখন বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করছে না। তারা ভিতরে ঢুকে যখন কি খুঁটি কাটতে গেছে, তখন ওই বিজিবি বাধা দিছে। বিজিবি বাধা দেওয়ার সাথে সাথে দেখেন একদম আস্তে করে কুকড়ায় গেছে। কারণ এদের তো কোনো নৈতিক সাহস নেই, নৈতিক বল নেই। নৈতিক বল না থাকার কারণ হচ্ছে তারা জানে আন্তর্জাতিক আইনে কি আছে। সেই কথা বিজিবির সদস্য যখন কি বেশ জোরের সাথে বলছে, তখন দেখেন কুকড়ায় গেছে। এবং এটা নিশ্চিত যে আজকে বিজিবির সদস্য যেইভাবে সে সাহস নিয়ে বলতে পারছে, 5ই আগস্টের আগে সেই সাহস তার ছিল না। শেখ হাসিনার আমলে কোনো বিজিবি সদস্য এইরকম ভাবে কথা বলে সাথে সাথে তার 14 গোষ্ঠী সুদ্ধা গুম হয়ে যেত, অথবা তাকে উধাও করে দিত, বা মানে সাসপেন্ড হতো, আরো যা যা নির্যাতন নিপীড়ন সব নেমে আসতো। আজকে সে বলতে পারছে এই কারণে 5ই আগস্টের পর প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। এত সোজা না। শুভেন্দু অধিকারী ওখান থেকে 91 লাখ ভারতীয়কে অনুপ্রবেশকারী চিহ্নিত করে বাংলাদেশে ঠেলে দেবে, অত সোজা না। তারা যেটা করতে পারে, তাদের কাঁটাতারের বেড়া তারা দিতে পারে, তাদের সীমানায় তারা দিতে পারে, বাংলাদেশও দিতে পারে, এটা কোনো নেই। কিন্তু ওই যে সীমান্তের যেই দুই পারের সীমান্ত, তো এই পার ও পার কৃষি জমি আছে, বসবাস আছে মানুষের, তাদের মধ্যে তো কোনো বিরোধ নেই, তারা মিলেমিশে থাকে। সেই জায়গাটায় একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। খোলা থাকলে নিরাপত্তার জন্য কোনো কারণে যদি ঝড় বৃষ্টি মহামারী হয়, তাহলে ওই অঞ্চলে মানুষ যাতে এই অঞ্চলে আসতে পারে, এই অঞ্চলে মানুষ যাতে ওই অঞ্চলে যেতে পারে, এই জন্য একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকলে এইভাবে কাঁটাতারে বেড়া দিয়ে নিজের সীমানাটাকে কেউ করে না। তো ভারত করছে, ভারত আর মনে করে না যে বাংলাদেশ তার বন্ধু রাষ্ট্র, করুক, ঠিক আছে। কিন্তু তাই বলে মানে আন্তর্জাতিক আইন কানুন উপেক্ষা করে আমি আমার মতন করে মানে খুঁটি গাড়বো, তারপরে আমি কাঁটাতারে বেড়া দেবো, এটা হবে না। আজকে এই প্রতিবাদটা
এই কারণে খুবই যৌক্তিক এবং সাহসের সাথে বিজেপি তারা যে প্রতিবাদ করছে এবং রুখে দিচ্ছে এতজন বিজেপি সদস্য এবং তার সাথে সিভিল পোশাক পরা হয়তো অন্যান্য ভারতীয় কর্মকর্তা, এটাও কিন্তু কম না। 5ই আগস্টের আগে এটা কল্পনা করা যেত না। এখন ওই সীমান্তে যত বিজেপির সদস্য আছে প্রত্যেকেই কিন্তু এই দায়িত্বটা পালন করবে, কারণ তারা এখন দেশপ্রেমিক রাজনৈতিক সরকার। তাদেরকে সীমান্ত রক্ষার ব্যাপারে এবং সীমান্তের যে আইন কানুন সেগুলি রক্ষা করার ব্যাপারে তাদেরকে বলছে যে আগায় যাও, আমরা পিছনে আছি। সেই বলে তারা এখন বলিয়ান। সুতরাং ভারত যা খুশি তাই করবে সীমান্তে, এইটা হবে না। অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান মাল শিলং সালাউদ্দিনকে বরখাস্ত করতে হবে। সারা দেশে আগুন জ্বলে উঠছে, চট্টগ্রাম রণক্ষেত্র, কারণ একের পর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2021 এই 3 বছর আইন এবং সালিশ কেন্দ্রের হিসাবেই প্রায় 2778 জন শিশু ধর্ষণের শিকার, যা গত 10 বছরের মোট সংখ্যার প্রায় অর্ধেক। 2020-এ 1018 জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল হাসিনার আমলেই। আমরা তো 5 জন দেখে হাহাকার করতেছি, তাই না? দেখেন কত কত সংখ্যায় ধর্ষিত হয়েছে। তার মানে ধরেন প্রায় প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু ধর্ষিত হইতেছে। ভিকটিমদের বয়স দেখলে স্তম্ভিত হয়ে যাইতে হয়। 49 ছিল 0 থেকে 6 বছরের, 94 জন ছিল 7 থেকে 12 বছরের। চিন্তা করতে পারেন, 103 জন কিশোরী। গত 10 বছরে অন্তত 318 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। হাসিনা মায়া কান্না করতেছে, ওর নাকি খুব কষ্ট হইতেছে, ওর আমলে সবচেয়ে বেশি হয়েছে। দেখেন, দেখেছেন, এটার তো একটা সামাজিক রাজনৈতিক একটা কারণ আছে, কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সবগুলো ঘটনা মিলে কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটতেছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিচ্ছে। দেখেন, পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। দেখেছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 মাস আগে দায়িত্ব নিছে, যে কিনা ডিফেক্টো প্রাইম মিনিস্টার, যে কিনা একজন বিশিষ্ট ইন্ডিয়ান মাল, তারই অবস্থা কেন? শুধু তাই না, গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ যে দাবরানি খাইছে তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খাইছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খাইলো 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ। এর মধ্যে 22 স্কুলের ছাত্ররা রণক্ষেত্র বানাইলো। দেখেন, চেয়ারম্যান অপমান করেছে এক ছাত্রীকে, সে ছাত্রী আত্মহত্যা করেছে। দেখেছেন কি অবস্থা করেছে চেয়ারম্যানের? স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দল নামে নাই, নামছে সাধারণ মানুষ। আমি খোঁজ নিয়ে জানছি, লীগের পোলাপান কিছু ঢুকিছিল এই চান্সে, ওরা তো চান্স নেবেই। কইছিলাম বিএনপি রে আসেন ডলা দিয়া ওগরে ওগরে আপার কাছে পেটে দিই না, তখন ওদের ভোট লাগবি, ভোট এখন খাও মারা। এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল। দেখেছেন, এরপর উই আর মন্ত্রণালয় চালাবার পারবি। সে স্টেডিয়ামে যায়, ভুয়া ভুয়া স্লোগান উঠে, সে ভিক্টিমের বাসা যায়, ভুয়া ভুয়া স্লোগান উঠে, তার পুলিশ খায় দাবরানি, উই শেষ। রাস্তায় আজ থেকে শিলং সালাউদ্দিনের পদত্যাগের দাবি শোনা যাবে। আমি কয়ে দিলাম, দেখেন আজকে থেকে শুনবার পারবেন। মানুষ উৎসাহ সহকারে সাপোর্ট দিবি। আর এটা শিলং সালাউদ্দিন অ্যাচিভ করেছে জুলাইয়ের সাথে গাদ্দারি কইরা। মানুষ হেভি বিলা হয়ে আছে ওর উপরে, ওকে পাইটা ফেলতে পারলে মানুষ মহামাতা পাবি। এক সপ্তাহ অন্তত 5টা আলাদা ফ্রন্টে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ হয়েছে, আর এইটা ক্ষমতা নেওয়ার 3 মাসের মধ্যে। এখন দেখেন সরকার একা। ইউনূস সরকার কিন্তু এমন বেড়াঝাড়া করে ফেলে নাই। আমি কইতেছিলাম এই সরকার জনগণের সমর্থন হারাইতেছে দ্রুত, তার ভিজুয়াল সিগন্যাল পাইতেছেন এখন সবাই। দেখেছেন, বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল নাগরিকের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করবে, এটা ছিল তার সেন্ট্রাল স্লোগান। এটা নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমাদের শিশুদের জীবন কেমনে নিরাপদ রাখবো সেটা নিয়ে আলাপ করি। আমরা যদি ডেটা দেখি তাহলে দেখবো মাত্র 3.5% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত যায়, এবং এর মধ্যে মাত্র 0.37% মামলায় শাস্তি হয়। 0.37, 1%ও না, 0.5%ও না। মানে প্রত্যেক 10,000 ধর্ষণে মাত্র 37 জন শাস্তি পায়। 10,000-এ 37 জন, বাকি 9,963 জন মুক্ত। অপরাধ করলে ধরা পড়বে না, আর ধরা পড়লে শাস্তি হবে না। এই জন্য রামিসার বাবা বলছে আমি বিচার চাই না। বিচার করেন নাই আপনারা, শুনেছেন? 2024-এ জুলাই আগস্টের পর সরকার বদলাইছে 2 বার, 1 বার না। কিন্তু আদালত, পুলিশ, উকিল এই কাঠামো এটা বদলায় নাই। 15 বছরের অবিচারের যে মেমোরি, যে স্মৃতি জনতার মনে আছে, অপরাধীর মনেও আছে। সেই জন্য রামিসার বাবা বলে আমি বিচার চাই না, আর যে অপরাধী সে অপরাধের পর অপরাধ করেই যায়। আমাদের বিচারের হার 100% করতে হবে। বিচারের এডিটেড ফুটেজ প্রচার করতে হবে, রায় হবে প্রকাশ্যে। বাংলাদেশে বাঙ্গুদের মধ্যে একটা ধারণা আছে দ্রুত বিচার মানে অবিচার। আমেরিকায় 6 মাসের মধ্যে অধিকাংশ বিচার সম্পন্ন হয় কেন? বাংলাদেশে কেন 5 থেকে 7 বছর লাগবে? আসিয়ার মৃত্যুর পর তদন্তের সময়সীমা 30 দিন থেকে কমায় 15 দিন করছে, এবং বিচার শেষ করার সময়সীমা 180 দিন থেকে কমায় 90 দিন করছে। 90 দিনের মধ্যে বিচার করতে হবে সবগুলো কেসে। মামলা কেন দেরি হয় জানেন? আসেন সেটা একটু দেখি। ফরেনসিক ক্যাপাসিটি সবচেয়ে জরুরি, এবং এটা নিয়ে কেউ কথা বলে না। বাংলাদেশের ন্যাশনাল লেভেলে একটাই ডিএনএ ল্যাব আছে, ঢাকা মেডিকেলের NFDPL। 2006 থেকে মার্চের 2025 পর্যন্ত প্রায় 35,000 স্যাম্পল আসছে 10,885টা মামলা থেকে। 35,000 স্যাম্পল 10,885টা মামলা থেকে।
তার মানে একটা মামলা থেকে 3টার মতো স্যাম্পল আসছে, যার মধ্যে 65% হইতেছে ধর্ষণের মামলা। সিআইডির একটা আছে আলাদা, এই দুইটা দিয়া পুরা দেশের কাজ চলে। ফলাফল কি, 2024 শেষ পর্যন্ত 789টা মামলার তদন্ত আটকায় আছে শুধুমাত্র ডিএনএ রিপোর্টের জন্য। তাইলে চিন্তা করেন, শুধু ডিএনএ রিপোর্টের জন্য মামলা আটকায় আছে বছরের পর বছর। ভিকটিমই মারা যায়, সাক্ষী পাল্টায়, আসামি জামিনে বাইরে হয়ে যায়। আর দেখেন, এপ্রিল 2025 নতুন অর্ডিন্যান্স করছে, ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক রাখা হয় নাই, যেটা 2020 সালে সংশোধনীতে বাধ্যতামূলক রাখা হয়েছিল। তার মানে বিচারের ভিত্তিতে উঠাই দিল ইউনূস সরকার। কেন? কারণ ল্যাব নাই, রিপোর্ট নাই। তাহলে আইনি বাধ্যবাধকতা থাকলে তো মামলা চলে না। সমাধান কি হওয়া উচিত ছিল? সমাধান ছিল ল্যাব বানাও। সমাধান কি হলো? আইনি তুলে দাও। মহা মজার মজা। এই হইতেছে আসিফ নজরুলের কাজ। আমাদের প্রত্যেকটা বিভাগে একটা করে মোট 8 থেকে 10টা পুরোপুরি সজ্জিত ফরেনসিক ল্যাব দরকার। 15 দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট আসতে হবে। আর কি করতে হবে? জাতীয় সেক্স অফেন্ডার রেজিস্ট্রি করতে হবে। যাদের শাস্তি পায়, যে সমস্ত অপরাধী, ওদের পাবলিক ডেটাবেজ, ওদের নাম, ছবি, ঠিকানা, অপরাধের ধরন, এগুলো সব থাকবে। স্কুলে চাকরি দিতে গেলে, মাদ্রাসায় হুজুর রাখতে গেলে, গৃহশিক্ষক রাখতে গেলে, বাসা ভাড়া দিতে গেলে, এতিমখানায় কেয়ারটেকার রাখতে গেলে, দারোয়ান রাখতে গেলে চেক করা যাবে। ইন্ডিয়ায় আছে এনএসডিও বলে, আমেরিকায় আছে, আমাদের কেন থাকবে না? আর একটা জিনিস, শিশুদের উপরে যারা যৌন নির্যাতন করে তারা ভিকটিমের পরিচিত, বাসায় অ্যাক্সেস আছে, বা শিশু চেনে এমন কেউ। এটা সামলানোর জন্য কি করা লাগবে? অপরাধীর পরিবারকে পাবলিক করে দিতে হবে। অপরাধ নিশ্চিত হবে, পরিবারকে পাবলিক করে দিতে হবে, ভিকটিমকে না। দেখেন এখন কি হয়, গ্রামে 4 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, মেয়ের পরিবার গ্রাম ছেড়ে পলায়, মেয়ে স্কুল বদলায়, নাম বদলায়, ছোট বোনের বিয়ে আটকায়, বাবা মসজিদে যেতে পারে না, ধর্ষক সে গ্রামে থাকে, তার পোলা একটা স্কুলে পড়ে, তার মেয়ের বিয়ে হয়, পোলার বিয়ে হয়, জীবন চলে। এইটা কোনো অ্যাক্সিডেন্ট না, দুর্ঘটনা না, এটা একটা সিস্টেম। ইজ্জতের দাম দেয় ভিকটিম, ধর্ষক না। তাই ধর্ষকের পরিবার তাকে আগলায়, ঘুষ দেয়, মীমাংসা করায়, সাক্ষীকে চাপ দেয়, কারণ পরিবারের এখানে কোনো ক্ষতি নাই। এই পরিবারের ক্ষতি বসান, পরিবারের ক্ষতি বসান। অপরাধ নিশ্চিত হইলে, শাস্তি হইলে ধর্ষকের নাম, ছবি, ঠিকানা পাড়ার মোড়ে বোর্ডে বোর্ডে টাঙাই দিতে হবে। 10 বছর ধরে থাকবে ওখানে, বাবার নাম, ভাইয়ের নাম, পোলার নাম সব, মায়ের নাম সব। পোলার স্কুলে নোটিশ যাবে ওর বাপ ধর্ষক, ভাইয়ের অফিসে নোটিশ যাবে ওর ভাই ধর্ষক। ওয়েবসাইটে সার্চ দিলে প্রথমেই আসবে এটা, ধর্ষকের পুরা পরিবার মানুষ জানবে এইটা ধর্ষক পরিবার। গ্রামে যেমন ডাকাত পরিবার থাকে না, এরকম ধর্ষক পরিবার থাকবে পাড়ায়, আমরা জানবো যে এই হচ্ছে ধর্ষক পরিবার। এটি কি হবে? 3টা কাজ হবে। 1, পরিবার নিজেই পাহারা দিবে তখন এরকম কারো খেসলত থাকলে। 2, লজ্জা, এটা উল্টায় যাবে। এখন লজ্জা যায় নিচের দিকে, মেয়ের শরীরে, মেয়ের পরিবারে, এখন যাবে উপরের দিকে, ধর্ষকের পরিবারে। 3 নাম্বার, ভিকটিম মাথা তুলে হাঁটবে, ধর্ষকের বাবা মসজিদে যাইতে পারবে না। বাংলাদেশে শিশু ধর্ষণের সমস্যা আইনের না, সমাজের। আইন আছে, করা আইন আছে, কাজ করে না কেন? কারণ সমাজ ধর্ষককে আগলায় রাখে, পরিবার ধর্ষককে আগলায় রাখে। সমাজ আগলায় কেন? কারণ আগলানো সমাজের কোনো নিজের খরচা নাই তো, সমস্যা নাই তো, খরচা বসান ওইখানে। ধর্ষকের পরিবারকে ধরেন, বংশকে ধরেন, পাড়াকে ধরেন, সবাইকে দায়ী করেন। এটা কোনো নতুন বুদ্ধি না, এটা জুডোর প্র্যাকটিস। প্রতিপক্ষের জোরই প্রতিপক্ষের বিরুদ্ধে ফেরায় দেওয়া। এই সমাজের জোর কোথায়? সম্মান একলার না তো, গোটা বংশের। লজ্জা একলার না, গোটা পরিবারের। তাহলে অপরাধের দায় কালেক্টিভ হোক। যেই সমাজের সব ভাগাভাগি, সেই সমাজের দায়ও ভাগাভাগি করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং তার লোকজনকে থানায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ থানায় এসেছিলেন মামলা দিতে, যে তার উপরে যে হামলাটা হয়েছে দিনের বেলায়, তার প্রতিকার চাইবার জন্য মামলা দিতে এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তারা কয়েকজন, তাদেরকে ঘিরে ফেলেছে। থানা অবরুদ্ধ, বাইরে প্রায় 1,500 থেকে 2,000 যুবদল ছাত্রদলের কর্মী লাঠিসোঁটা নিয়ে রেডি আছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেরে ফেলবে। দেখুন, আজকে শুক্রবার নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ গেছে, সেখানে উনি জুম্মার নামাজ পড়েছেন। নামাজ পড়ে যখন উনি বেরিয়েছেন, তখন মসজিদ প্রাঙ্গণে বা তার আশেপাশে তার উপরে টিপ নিক্ষেপ করা হয়েছে। তারপর তাকে লাঠি সোঁটা দিয়ে আক্রমণ করা হয়েছে। তার লোকজন তাকে কোনো রকম সেভ করেছে, এবং সেখানে যে কি একটা মানে ভয়াবহ দৃশ্য অবতারণা করেছে সেটা একটু দেখুন। আমরা কোন দেশে আছি, কোন দেশে আছি? এই নাসিরউদ্দিন পাটোয়ারি আর তার দলবল যদি এই দেশটাকে 5ই আগস্ট বিপ্লব করে স্বাধীন করতে না পারতো, তাহলে এরা কোথায় ছিল? এই যে বিএনপি এবং ছাত্র দলের কর্মীরা আজকে এত লাঠিসোঁটা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করছে, এরা তো এতদিন গর্তে লুকিয়েছিল। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভয় পেয়েছে? না, নাসিরউদ্দিন পাটোয়ারির এক্সপ্রেশনে দেখবেন ওর কোনো রকম ভয় নেই, কারণ ও জানে ওকে মেরে ফেলবে, কারণ ও একবার মৃত্যু থেকে বেঁচে এসছে। আপনারা যারা আক্রমণ করছেন, তারা কি একবারও ভেবেছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই দলটার জন্য আজকে আপনারা গর্ত থেকে বেরিয়েছেন, আর আপনারা সেই পাটোয়ারির উপর আক্রমণ করছেন? আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই? আমি জানি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অনেকের ক্ষোভ আছে। কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় কটূক্তি বিভিন্ন নেতা নেত্রী সম্পর্কে করে, আপনারাও কটূক্তি দিয়ে করেন, আপনারাও তার জবাব দেন। উনি যেমন মুখে বলেছে, আপনারাও মুখে বলুন। এইভাবে আপনাদের এলাকায় গেছে, আপনারা হাজার হাজার মানুষ তার উপর অত্যাচার করেছেন। এর মধ্যে কি কোনো বাহাদুরি আছে? নাসিরউদ্দিন পাটোয়ারির দোষটা কি? নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদা নিয়ে কথা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে এই দেশে
চাঁদা বন্ধ করে দিতে হবে, এই তো বলেছে। এর চেয়ে বড় কিছু আর কি বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি? ও তো চাঁদাবাজদের আব্বা হতে চাচ্ছে, যে এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না। আপনারা ভেবেছেন এরকম করলে, মানে এরকম করে অত্যাচার করলে নাসিরউদ্দিন পাটোয়ারি ঘরে বসে যাবে, এরপরে আর বাংলাদেশের কোনো মসজিদে গিয়ে, কোনো ডিস্ট্রিক্টের মসজিদে গিয়ে নামাজ আদায় করবে না? করবে, কারণ ওর কলিজাটা তো এত বড়, এত বড়। আমার আপনার নর্মাল কলিজার চেয়ে 4 গুণ বড় ওর কলিজা। এতগুলো মানুষ আক্রমণ করেছেন, এবং সেখানে সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে হতাশাজনক ঘটনা হলো একজন ছেলে পিস্তল বের করেছে, তখন তাদের দলেরই একজন সেই পিস্তলটা যেন সে বের করে গুলি না করে তার জন্য তাকে রিকোয়েস্ট করে তাকে দমিয়ে রেখেছে। যদি গুলি করতো তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে গুলি করলে শুধু কি নাসিরউদ্দিন পাটোয়ারি একা মরতো না। দেখুন, এই গুলি করার দৃশ্য আমরা বিভিন্ন ব্লগে পেয়েছি। স্পষ্ট তো দেখা যাচ্ছে পকেট থেকে পিস্তল বের করেছে, তারপর সে পিস্তল দিয়ে শুট করবে, তখন তার পাশের একজন পাঞ্জাবি পরা তাকে দমিয়ে রেখেছে। এখন আমরা যদি এখন কাউকে জিজ্ঞাসা করি, বা সরকারকে জিজ্ঞাসা করি, বা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করি, আমরা কোন দেশে বসবাস করছি? আমরা কোন দেশে বসবাস করছি যে একজন নেতা, সে যে ধরনের নেতাই হোক, সে হয়তো আপনাদের সম্বন্ধে কিছু কথা বলেছে, তাকে এইভাবে আপনারা হাজার হাজার লোক মিলে প্রথম ডিম নিক্ষেপ, তারপর লাঠিসোঁটা দিয়ে আক্রমণ, সেই আক্রমণে 3 জনের মাথা ফাটিয়েছেন, আরো অনেকে আহত হয়েছে, তারপর তাকে গুলি করে হত্যা করতে চেয়েছেন। এলাকাটা কোথায়? আমাদের দেশের মাননীয় আইনমন্ত্রীর এলাকা। আইনমন্ত্রীর যদি কোন রকম এই ঘটনার ব্যাপারে পৃষ্ঠপোষকতা না থাকে, বা ওইখানকার বিএনপি যারা নেতা নেত্রী আছেন তাদের যদি পৃষ্ঠপোষকতা না থাকে, তাহলে 1-2 হাজার লোক কেন এইভাবে এসে আক্রমণ করবে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? উনিও তো কোনো কিছু বলছেন না। রাত্র বাজে 12টা, এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি ওই থানায় অবরুদ্ধ আছেন। উনি প্রাণ নিয়ে ফেরত আসতে পারবেন কিনা একমাত্র আল্লাহই জানেন। দেখুন, থানার ভিতরে থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি স্ট্যাটাসও দিয়েছে, লিখেছে আমাদেরকে রক্ষা করো। মানে এমন অবস্থা হয়ে গেছে, এমন ভয়াবহ অবস্থা হয়ে গেছে যে কোনো সময় থানা ভেঙে যারা থানার ভিতরে আশ্রয় নিয়েছে তাদের সবাইকে হত্যা করা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে শুনুন। সরাসরি ফুটেজ রয়েছে, ছাত্রদল যুবদল বিএনপির সাথে পুলিশ অংশগ্রহণ করেছে এই হামলায়, এবং সেখানে উল্টা পুরো ছাত্রদল বিএনপি একটা প্রোপাগান্ডা চালাচ্ছে নাকি অস্ত্র উদ্ধার হয়েছে এখানে। এটা আদৌ সত্য না, এটা জুলকারনাইন সাহেব যে প্রোপাগান্ডা বিএনপির পক্ষ থেকে করে সেই জায়গাটা উঠিয়েছে। আমরা এখন যে অবস্থায় আছি, থানায় আমরা ঢোকার পর থেকে হলো কার বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে, সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে কোনো খানা দানা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আইনমন্ত্রী এখানে ডিরেক্টলি হস্তক্ষেপ করছেন, আসাদুজ্জামান, যেহেতু উনি ঝিনাইদহের স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য। আমরা থানার সামনে অবস্থানে বসেছি মামলা নেওয়ার জন্য। এটা শুধু আমরা আমাদের জন্য বসি নাই, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক থানায় যায় হয়রানির শিকার হয়। আমাদের পুরো থানার যে ব্যবস্থাটা আছে এটাই পরিবর্তন করতে হবে, এবং নতুন ভাবে মানুষের যে বিচারের অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। থানায় যদি যে আমরা কোন রকম সাহায্য না পাই, থানার ভিতরে থেকে যদি আমরা থানায় মামলা করতে যাবার পর যদি আমাদের উপরে হামলা হয় হাজার হাজার জনতার, তাহলে আমরা যাবো কোথায়? দেশটা কোথায় চলে গেছে? আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে? একবার ভাবুন, এইভাবে যদি চলতে থাকে, মাত্র 3 মাস বয়স হয়েছে এই সরকারের, এখন অব্দি আইন শৃঙ্খলা না তাদের কন্ট্রোলে আনতে পারলো না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বলেই যাচ্ছেন এই দেশে মব হবে না। এটা কি মব নয়? এটা 100% মব। একজন ছাত্র নেতার উপর, যে জুলাই যোদ্ধা, তার উপর হাজার হাজার মানুষ লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করেছেন, ডিম নিক্ষেপ করেছেন, পিস্তল বের করেছেন, গুলি করে হত্যা করবেন বলে আপনারা চুপচাপ। আমি এখন অব্দি বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা দেখছি, টেলিভিশন দেখছি, কোথাও কোনো মন্ত্রী, মিনিস্টারের, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আইনমন্ত্রী হোক, তাদের কোনো জবানবন্দি শুনিনি। তারা বলেনি এখন পর্যন্ত যে কি হয়েছে বা কেন হচ্ছে, বা আমরা দেখছি তারা এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি থানার মধ্যে জীবন নিয়ে যুদ্ধ করছে। এগুলো কি মানা যায়? এর জন্য প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ এমন ভাবে হবে যে বিএনপি তখন বুঝবে যে কোথায় কোথায় আমরা আক্রমণ করলে কি কি রেজাল্ট হতে পারে। এরা কিন্তু জুলাই যোদ্ধা, এদের জন্য আজকে আপনারা সরকার গঠন করতে পেরেছেন, এদের জন্য আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এদের জন্য তারেক রহমান ইংল্যান্ড থেকে 17 বছর পর দেশে এসেছেন, আর সালাউদ্দিন সাহেব 17 বছর পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছেন। ভুলে গেলেন সব, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। এই চাঁদা বন্ধ করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি যখন মির্জা আব্বাস সাহেবকে বলেছিল এইখানে চাঁদাবাজি চলবে না, তখন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে আপনারা লেগে গেছেন। আর কি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আপনারা যদি ভেবে থাকেন এইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা দমন করে রাখবেন, তাহলে ভুল করছেন। মনে রাখবেন, বাঘ যখন নীরব হয়ে শুয়ে থাকে, তাকে কেউ না খোঁচাখুচি করলে সে কখনো গর্জন করে ওঠে না, সে কাউকে আক্রমণ করে না। আপনারা আবার নতুন যুদ্ধ শুরু করবার রাস্তা তৈরি করে দিলেন। এখনো সময় আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, আপনারা এই ব্যাপারটাকে ভালোভাবে ট্যাকেল করেন। যারা করেছে, যার হাতে পিস্তল ছিল, সেই ছেলেটাকে অ্যারেস্ট করেন, এবং ভিডিও ফুটেজ দেখে সবাইকে অ্যারেস্ট করেন এবং বিচার করেন। যদি নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো অন্যায় করে থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো জবানবন্দি যদি রাষ্ট্রের বিরুদ্ধে হয়ে থাকে, তার বিরুদ্ধে মামলা করেন, তাকে জেলে পাঠান, তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে। ওরা কিন্তু মৃত্যুর ভয় পায় না, আপনারা জানেন। এরা মৃত্যুর কাছ থেকে ফেরত এসছে, এদেরকে এভাবে দমন করতে পারবেন না। তার চেয়ে বরঞ্চ যেটা করবার আছে আপনারা অতি শীঘ্র রাত পোহালেই
এই যে ছেলেগুলো যারা গেছে লাঠি সেটা নিয়ে, যারা লিড দিয়েছে, ওখানে শুনেছি ওই যুব দলের কোন সভাপতিরা যেন কি আছে, তার ছবিও বাজারে এসছে, ওর গাইডেন্স এসছে। ওকে ধরেন, নিজের দলের লোকজনকে ধরেন, সাজা দেন, শাস্তি দেন, বিচার করেন। পাটুরির কোনো অন্যায় করে থাকলে পাটুরিকেও ছেড়ে পড়েন, কিন্তু আইনের মাধ্যমে চলেন। আইনের মাধ্যমে চলতে দিন। আপনারা কেউ আইনকে নিজের পকেটস্থ করবেন না প্লিজ। বাংলাদেশের মানুষ এমনি অনেক অশান্তিতে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের জন্য। 3 মাসে আপনারা যা করেছেন, আওয়ামী লীগ 3 বছরও এতটুকু করতে পারেনি যতটুকু আপনারা বলেছেন। একবার ভাববেন, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না। এই রেজাল্ট এমন খারাপ হতে পারে যাতে করে, আর বললাম না বন্ধুরা, সবার প্রতিবাদ করা উচিত। এটাই দেশে চলতে পারে না। আমি যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলি, কোনো সরকার বিরোধী বা রাষ্ট্র বিরোধী যদি আইনের অমান্য করে থাকি, আমাকে সাজা দেওয়া হোক, আমার নামে মামলা করা হোক, কিন্তু আমাকে গণপিটুনি দিয়ে আপনারা রাস্তা মেরে ফেলবেন। এই দেশ আমরা চেয়েছিলাম, এই দেশের জন্য জুলাই যুদ্ধ হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাতে চেয়েছিল জামাত শিবির। কথাটি বলেছেন রাশেদ খান, নব যোগদানকারী বিএনপিতে, যে নাকি ঝিনাইদহে নির্বাচন করেছিল ধানের শীষে। এর আগে সে গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিলেন। এই ছেলেটা ইদানিং কালে কিন্তু জঘন্য কথা বলে জামাত বিএনপিকে মুখামুখি দাঁড় করাতে চা। এই জামাত বিএনপিকে মুখামুখি তারাই দাঁড় করাতে চা যারা নাকি হাসিনাকে ফেরত আনতে চা, যারা নাকি হাসিনার আওয়ামী লীগের অনুপস্থিতি সহ্য করতে পারছে না। এরকম দালালদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু আরেকটা চিপা দিবে। বাংলাদেশের মানুষ কিন্তু চিনতে পারতেছে রিয়েল বিএনপির লোকেরা কিন্তু জামাতকে শিবিরকে নিয়ে কথা বলে না। কথা যারাই বলে তারা বিভিন্ন দল থেকে বিএনপিতে এসেছে, তারাই বলে। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে, কেমন আমার বিশ্লেষণটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে, মন্তব্য লিখবেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।